শিশু স্বাস্থ্যে চাঞ্চল্যকর তথ্য। এই যে দেখছেন বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র, আমরা প্রায় দেখাই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেখানে রান্না হয় সেগুলো তো খারাপ, ভাঙা চোরা সমস্ত কিছু, কিন্তু শৌচালয়ই নেই। শৌচালয় থাকলেও এই সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একেবারে অযোগ্য, ব্যবহারের অযোগ্য। আর তাই এই শিশু স্বাস্থ্য, লক্ষ লক্ষ গরিব শিশু তারা অঙ্গনওয়াড়িতে যায়, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে খাওয়া দাওয়া করে এবং পড়াশোনার জন্য যায়। সেই শিশুদের স্বাস্থ্য নিয়েই কি রিপোর্টে চাঞ্চল্যকর কি তথ্য সোমরাজের কাছ থেকে জানবো। সোমরাজ, দেখো, রাজ্য জুড়ে এখনো পর্যন্ত 1 লক্ষেরও বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে, কিন্তু এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি নিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর কি পরিস্থিতি, কি পরিকাঠামো তা নিয়ে রাজ্য পঞ্চায়েত দপ্তর সমীক্ষা করে। আর সেই সমীক্ষাতেই কার্যত চাঞ্চল্যকর রিপোর্ট এবার বেরিয়ে এলো, যা নিয়ে যথেষ্ট চিন্তিত ও উদ্বিগ্ন নবান্নের শীর্ষ মহল। রিপোর্টে যে তথ্য উঠে এসেছে সেখানে দেখা যাচ্ছে 1,11,000-এরও বেশি যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র রাজ্য জুড়ে, তার মধ্যে 20,000-এরও বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শৌচালয় নেই, টয়লেট নেই 20,000-এরও বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। পাশাপাশি আরও 20,000-এরও বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সেগুলিতে টয়লেট থাকলেও ভগ্নপ্রায় দশা বা ব্যবহার করা যাবে না, তেমনটাই রাজ্যের পঞ্চায়েত দপ্তরের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। আর তা নিয়েই নবান্নের শীর্ষ মহল তড়িঘড়ি নির্দেশ দিয়েছে আগামী 19শে সেপ্টেম্বরের মধ্যে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে টয়লেট নেই বা শৌচাগার নেই, অবিলম্বে শৌচাগার করে দিতে হবে। কবে টয়লেট করার জন্য টেন্ডার ডাকতে হবে, টেন্ডারের কাজ কবে শেষ করতে হবে, তারও বিস্তারিত তথ্য জেলা শাসকদের দিয়ে দেওয়া হয়েছে। তার কারণ এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে হাজার হাজার শিশুরা যান, প্রাথমিক স্তরে তারা পড়াশোনা করেন, মিড ডে মিল খাওয়া হয়, এবং এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি যে লক্ষ্য নিয়ে তৈরি হয়েছিল তা হচ্ছে শিশুদের পুষ্টি রক্ষা করা, অর্থাৎ শিশুদের পুষ্টির জন্য এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি তৈরি হয়েছিল। আর সেই জায়গায় দিক থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির বেহাল দশা, বেহাল পরিকাঠামো চিত্র অন্তত রাজ্য সরকারের রিপোর্টই বলছে। আর সেই কারণেই প্রায় 50,000-এরও কাছাকাছি মতো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শৌচাগার তৈরি ও রক্ষণাবেক্ষণের নির্দেশ জেলা শাসকদের দিয়েছে। আমরা নিশ্চয়ই এরপরে নজর রাখবো যে নির্দিষ্ট সময়সীমার মধ্যে হচ্ছে কিনা। আর সোমরাজ, এক্ষেত্রে কি কেন্দ্রের সহযোগিতা পাওয়া যায় নাকি কেন্দ্রের সহযোগিতাও জরুরি? হ্যাঁ, দেখো, কেন্দ্রের সহযোগিতা তো পাওয়াই যায়, তার কারণ অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির জন্য রাজ্য সরকার যে ব্যয় করে, কেন্দ্র সরকারও ব্যয় করে, কেন্দ্রের তরফে একটি টাকাও দেওয়া হয়। এবং রাজ্য সরকারের তরফে, রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে যে রিপোর্টটি পেশ করা হয়েছে সেখানে বলা হয়েছে স্বচ্ছ ভারত মিশন, যে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প, সেই স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের অধীনে যে টাকা বিভিন্ন জেলাগুলিতে পড়ে রয়েছে, সেই টাকায় অবিলম্বে এই শৌচালয়গুলি তৈরি করে ফেলতে হবে। তার কারণ এই যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, তার সঙ্গে সরাসরি যোগ রয়েছে শিশুদের স্বাস্থ্যের। আর এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য রাজ্য কেন্দ্র থেকে টাকা পায়। আর সেই কারণেই কেন্দ্রের যে স্বচ্ছ ভারত মিশন প্রকল্প, তার টাকা ব্যবহার করে এবং পঞ্চদশ বার্ষিক পরিকল্পনার যে টাকা, অর্থাৎ 15 ফিনান্স কমিশনের যে টাকা, সেই টাকাও জেলাগুলিকে ব্যবহার করে অবিলম্বে শৌচালয় তৈরির কথা বলা হয়েছে। বেশ, এরপরে চলে যাব উত্তরবঙ্গের জল সংকট মেটাতে উদ্যোগী রাজ্য। এরকম ভাবে 5টি জল প্রকল্প ডাবগ্রাম, ফুলবাড়িতে গড়ে তোলা হবে এখনো পর্যন্ত সিদ্ধান্ত। উত্তরের জল সংকট, আর সেই জল সংকট নিয়ে ইতিমধ্যেই বিজেপি সরব। 4টি জল প্রকল্প শেষ করা নিয়ে আশাবাদী। চলতি বছরেই সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। আবির, এই 4টি প্রকল্প আগামী এই বছরের মধ্যেই শেষ করার যে আশাবাদী, সেই 4টি প্রকল্প দিয়ে কত মানুষের উপকার হতে পারে, আর এখনকার পরিস্থিতি কি? প্রথমত হচ্ছে যে শহরাঞ্চলের বেশ কিছু জায়গা রয়েছে সেখানে তথাকথিত সমস্যা না থাকলেও একটা বিস্তীর্ণ অংশ জুড়ে শিলিগুড়ি এবং ডাবগ্রাম, ফুলবাড়ি এলাকার মানুষকে সমস্যার মধ্যে পড়তে হয়। এই সমস্যা মেটানোর জন্য যে প্রকল্পগুলির কাজ চলছে তাতে চূড়ান্ত লক্ষ্যমাত্রা হচ্ছে 2025-এর ফেব্রুয়ারি, সেখানে একটি প্রকল্প শেষ হবে এবং 2024-এর ডিসেম্বরের মধ্যে 4টি প্রকল্পের কাজ তারা শেষ করে দেবেন।
বহু সময় দেখতে পাওয়া গিয়েছে যে এই জল প্রকল্পগুলোর কাজ শেষ না হওয়ার কারণে বা সেখানে জলের সমস্যার কারণে বিশেষ করে গ্রামাঞ্চলের যে মানুষজন রয়েছেন তাদেরকে ভীষণ রকমভাবে সমস্যার মধ্যে পড়তে হয় এবং এই সমস্যা কাটানোর জন্য বারবার ধরে তারা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের যেমন দ্বারস্থ হয়েছিলেন, বিভিন্ন সময় রাজ্য সরকারের কাছেও তারা আবেদন করেছিলেন। তবে দেখার যে বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিভিন্ন সময় উত্তরের মানুষের প্রতি বঞ্চনা হয়েছে এই অভিযোগ নিয়ে তারা সরব থাকেন। তো এদিনকে বিধানসভার মধ্যেই সদরের মধ্যেই পরিষ্কার করেছেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী এবং তিনি উল্লেখ করে দিয়েছেন একদম সময় ধরে যে 2024 ডিসেম্বরের 4টি এবং 2025 ফেব্রুয়ারি সব মিলিয়ে মোট 5টি প্রকল্পের কাজ তারা শেষ করে দেবেন। এর ফলে কয়েক লক্ষ মানুষ উপকৃত হবে এবং সংখ্যাটা প্রায় 32,000 পরিবার তার মধ্যে পড়বে এবং তার জন্য যে 52 কোটি টাকা প্রকল্পের খরচ ধরা হয়েছে তাও সম্পূর্ণভাবে দেওয়া হচ্ছে। ফলে উত্তরের যে জল সমস্যা বিস্তীর্ণ একটা অংশ তা পুরোপুরিভাবে মিটতে চলেছে রাজ্যের তরফ থেকে তা নিশ্চিত করা হবে। আমরাও মাঝে মধ্যেই দেখিয়েছি শিলিগুড়ি, সেবদুল্লাহ এই সমস্ত জায়গাতে কিভাবে জল সংকট, আর এই নিয়ে আশাবাদী, এই জল সংকট মেটার ব্যাপারে আশাবাদী জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী। তিনি কি বলছেন? আর বিজেপি বিধায়ক অর্থাৎ বিজেপির মুখ্য সচেতক বিধানসভায় শঙ্কর ঘোষ, তিনি আক্রমণ করেছেন সরকারকে। আমরা ডাবগ্রাম এলাকায় 5খানা জল প্রকল্প, যার ব্যয় 52 কোটি 35 লক্ষ এবং পরিবার 31,137টি, এই 5টি প্রকল্প মধ্যে 4টি প্রকল্প 2024 ডিসেম্বরের মধ্যে শেষ করব। আমরা লক্ষ্যমাত্রা রাখছি 2025 ডিসেম্বরের মধ্যে আমরা পশ্চিমবাংলার প্রতিটি পরিবারে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এবং তিনি প্রতিনিয়ত তদারকি করেন। বেআব্রু হয়ে গিয়েছে শিলিগুড়ির মানুষকে দূষিত পানীয় জল খাওয়ানোর ব্যর্থতা কে ঘাড়ে নিবে? ইউডি ডিপার্টমেন্ট না পিএইচই ডিপার্টমেন্ট? বল ঠেলাঠেলি চললো। আমি শুধু এইটুকু বলবো যে এর থেকে শিক্ষা নিক দপ্তর, ভবিষ্যতে এর থেকে বড় দুর্ঘটনা যাতে না ঘটে, এইটুকুই আমার আবেদন। উত্তরবঙ্গে যখন জল সংকট নিয়ে আলোচনা করছি তখন দেখুন কি অবস্থা এখানে, বিভিন্ন জায়গাতে জল অপচয়, কলকাতাতেও জল অপচয়, সেই ছবি দেখুন। জল পাচ্ছেন না উত্তরবঙ্গের মানুষ, আর এখানে জল অপচয় করা হচ্ছে। জল অপচয় রুখতে এবার নয়া বিল আইন আনতে চলেছে রাজ্য। এই খাবার জল অপচয়ে কড়া রাজ্য। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, কি পরিকল্পনা? আইন সেটা বাস্তবায়ন হবে কিভাবে? আইনটা কত কড়া হতে পারে, কিভাবে লাগু হবে, এই সব কিছু পরিকল্পনা হয়ে গেছে? বিভিন্ন ধরনের অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে বলা হচ্ছে পানীয় জল ব্যবহার করা হচ্ছে নার্সারির কাজে, শিল্পের কাজে, কৃষি জমির বিভিন্ন কাজে। এছাড়া এই জলের অপব্যবহার হচ্ছে, তা বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এসেছে। তাদের রিপোর্ট বলছে যে ভূগর্ভস্থ জল এবং ভূপৃষ্ঠস্থ জল অর্থাৎ সারফেস ওয়াটার, সেই দুটির ক্ষেত্রে যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে আগামী দিনে একটা বড় অংশ জুড়ে পানীয় জলের সংকট তৈরি হবে। আমাদের রাজ্যের একাধিক জায়গা রয়েছে সেখানে যে ওয়াটার লেভেল সেটা এতটাই নিচে, সেখান থেকে পানীয় জল তা দিয়ে সমস্যা মেটানোটা মাঝে মাঝে একটা দুর্বিষহ ব্যাপার হয়ে পড়ে, এবং তারই মধ্যে দাঁড়িয়ে যদি কেউ পানীয় জলের এই ধরনের অপব্যবহার করেন সেটা যথাযথ নয়। তো এই পানীয় জলের অপব্যবহার রোধ করার জন্য বিধানসভায় বিল আসতে চলেছে, সম্ভবত আগামী অধিবেশনে সেই বিল আসবে। এবং অবশ্যই এই বিল করা হবে এবং সেখানে যারা পানীয় জলের অপব্যবহার করবেন তাদের বিরুদ্ধে কড়া শাস্তির বিধানও থাকতে চলেছে। ইতিমধ্যে আইন দপ্তরের সাথে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর আলোচনা শুরু করে দিয়েছে। এর পাশাপাশি মনে করিয়ে দেওয়া হচ্ছে যারা বিধায়ক বা যারা জনপ্রতিনিধি রয়েছেন তারাও যেন এই জলের অপচয় রোখার জন্য তারাও যেন পুরোপুরিভাবে বিভিন্ন জায়গাতে সচেতনতামূলক প্রচার শুরু করেন, যাতে পানীয় জলের অভাব এভাবে যাতে না হয় সেই বিষয়ে বার্তা দিয়ে রাখছে রাজ্য সরকার। ওকে, আর এদিন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী কি বললেন এই বিল আনা সম্পর্কে, এবং এখানেও বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ তিনি আক্রমণ করলেন সরকারকে। আমরা ডাবগ্রাম এলাকায় 5খানা জল প্রকল্প, যার ব্যয় 52 কোটি 35 লক্ষ এবং পরিবার 31,137টি, এই 5টি প্রকল্প মধ্যে 4টি প্রকল্প 2024 ডিসেম্বরের মধ্যে শেষ করব। আমরা লক্ষ্যমাত্রা রাখছি 2025 ডিসেম্বরের মধ্যে আমরা পশ্চিমবাংলার প্রতিটি পরিবারে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এবং তিনি প্রতিনিয়ত তদারকি করেন।
আমি ব্যক্তিগতভাবে জানি ট্যাপ ওয়াটার থেকে যেভাবে জল নষ্ট হয়, অনেকে এই পানীয় জলকে যেভাবে বাড়ির কাজে ব্যবহার করা হয়, এগুলো সঠিক নয়। কুয়োর মধ্যে পাইপ ফেলে দেওয়া হয়, এগুলো বন্ধ করার জন্য যে কোনো উদ্যোগকে আমি সমর্থন করি। কিন্তু দেখতে হবে এই সমস্ত বিষয়ে বারবার করে কর্পোরেশন স্তরে অভিযোগ করা সত্ত্বেও, পৌরসভা স্তরে অভিযোগ করা সত্ত্বেও কিন্তু কাজ হয়নি। ভবিষ্যতে হবে কিনা, বিল আনা এক জিনিস, কার্যকরী করা আরেক জিনিস। এটা গেল বিধানসভা। লোকসভায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ, তিনি দাবি করেছিলেন কেন্দ্র বঞ্চনার শ্বেতপত্র প্রকাশ করুক। এ রাজ্যকে বারবার বঞ্চনার অভিযোগ করে এসছে তৃণমূল। আজকে লোকসভায় দাঁড়িয়ে অমিত শাহ সেই বঞ্চনা নিয়ে কি জবাব দিলেন দেখুন। मैं बस इतना कह रहा हूं कि 2021 में आपने बंगाल में हारने के बाद आपने मनरेगा के लिए बंगाल में कितना पैसा दिया, और आवास योजना में 2021-22, 22-23, 23-24 फाइनेंशियल वर्ष में आपने अगर साबित कर दिया व्हाइट पेपर रिलीज करके कि 10 पैसा दिया है, 10 पैसा। सर देखिए, मैं व्हाइट पेपर मांग रहा हूं, ये चिल्ला रहे हैं। अरे भैया व्हाइट पेपर दे दो, व्हाइट पेपर दे दो, कहानी खत्म। इनके पास कागज नहीं है और पूरा देश से कागज मांग रहा है सीए का नाम पे। ये बीजेपी है। हमने 6,244 करोड़ रुपया 14 से 24 तक बंगाल के अप्रूव किए हैं, और जिस प्रकार से इनके खर्च का हिसाब आता है इस हिसाब से रिलीज होते हैं। 4619 करोड़ रुपया हमने रीएम्बर्स कर दिया है, मगर वहां थोड़ा प्रॉब्लम है हिसाब भेजने में। अकाउंट देना पड़ता है तो सरकार है, कोई पॉलिटिकल पार्टी नहीं है ना। सरकार के कुछ रूल्स होते हैं, रेगुलेशन होते हैं, अकाउंटिंग सिस्टम होती है, एजी का ऑडिट होता है। हम किसी को नहीं मानेंगे तो थोड़ी तकलीफ आएगी, मगर धीरे धीरे आदत पड़ रही है, इंप्रूवमेंट आया है। इसीलिए 6244 में से 4619 करोड़ रुपया इनका रिलीज हो चुका है। লোকসভা রাজ্যসভা থেকে আবার বিধানসভায় চলে আসি। বিজেপিকে চাপে রাখতে চাইছে তৃণমূল, আর তাই মাঝে মধ্যেই যে বিজেপির একাংশ নেতা বারবার বঙ্গভঙ্গের কথা বলছেন, সেই বাংলা ভাগের বিরুদ্ধে প্রস্তাব আনা হচ্ছে সোমবার বিধানসভায়। এই আগামী সোমবার বিধানসভায় প্রস্তাব আনা হবে বাংলা ভাগের বিরুদ্ধে। দেখুন। যেহেতু বাংলা বারবার বিজেপিকে পরাস্ত করছে, প্রতিহিংসার বশবর্তী হয়ে তারা এই ধরনের প্রস্তাব আনছে এবং বাংলাকে ভাগে টুকরো টুকরো করার চক্রান্ত করছে। এই পশ্চিমবঙ্গ অবিভক্ত থাকবে, এই পশ্চিমবঙ্গে হিন্দুদের সুরক্ষিত এবং উত্তরবঙ্গের বঞ্চনা নিরসন, পাহাড় সুন্দরবন জঙ্গলমহলে উপযুক্ত কর্মসংস্থান এবং উন্নয়ন, এটাই আমাদের লক্ষ্য। বাংলা ভাগের চক্রান্ত করছে বিজেপি, এই অভিযোগে সরব তৃণমূল। তার আঁচ এখন বিধানসভাতেও। আগামী সোমবার অর্থাৎ 5ই আগস্ট বিধানসভায় বাংলা ভাগ বিরোধী প্রস্তাব আনছে তৃণমূল। সম্প্রতি উত্তরবঙ্গকে উত্তর পূর্ব কাউন্সিলের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তারপর মুর্শিদাবাদ, মালদাকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি করেন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এই সুকান্ত এবং নিশিকান্তর সুরে সুর মেলান মুর্শিদাবাদ এবং বহরমপুরের দুই বিজেপি বিধায়ক। এই সুযোগে পৃথক কোচবিহার রাজ্যের দাবিতে ফের সরব হয়েছেন বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। সোমবার এ নিয়ে বিধানসভায় সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, বঙ্গভঙ্গের হয়ে যারা সওয়াল করছেন তাদের ক্ষমতা থাকলে বিধানসভায় আসুন, ভোটাভুটি হোক। এবার বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব আনছে তৃণমূল। যেহেতু বাংলা বারবার বিজেপিকে পরাস্ত করছে, প্রতিহিংসার বশবর্তী হয়ে তারা এই ধরনের প্রস্তাব আনছে এবং বাংলাকে ভাগে টুকরো টুকরো করার চক্রান্ত করছে। যে বিজেপির মধ্যে আবার কেউ কেউ বলছেন যে বাংলা ভাগ করার কোনো প্রশ্নই ওঠে না। আমরা রেজলিউশন আনছি এই কারণে যে প্রথমত বাংলার মানুষের কাছে একটা বার্তা দেওয়ার জন্য, টু বি ইউনাইটেড এগেইনস্ট দিস কনস্পিরেসি। আর দ্বিতীয়ত বিজেপির যারা বলছেন আমরা এই ভাগ চাই না, তারা ফ্লোরে আসুন এবং বলুন তাদের বক্তব্যটা। তাহলে আমার মনে হয় যে বাংলা হয়ে এই চক্রান্তটা রুখে দেওয়া যাবে। আমরা উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে আমরা অত্যন্ত কনসার্ন আছি, আমরা চিন্তিত। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1947-এর 20 জুন এই হাউসে হিন্দুদের জন্য দিয়ে গেছিল পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গ
অবিভক্ত থাকবে, এই পশ্চিমবঙ্গে হিন্দুদের সুরক্ষিত এবং উত্তরবঙ্গের বঞ্চনা নিরসন, পাহাড় সুন্দরবন জঙ্গলমহলে উপযুক্ত কর্মসংস্থান এবং উন্নয়ন, এটাই আমাদের লক্ষ্য। বাকিটা সোমবার দিন এই রেজুলেশনে আমাদের পার্টির যে স্ট্যান্ড আছে কমপ্লিটলি ক্লিয়ার করব। পর্যবেক্ষকদের একাংশের মতে বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব এনে বিজেপির ওপর চাপ বাড়াতে চাইছে তৃণমূল। এ নিয়ে বিধানসভায় আলোচনা হলেই বিজেপিকে আক্রমণের সুযোগ পাবে তৃণমূল। বিজেপি বাংলা ভাগ করতে চায়, এই অভিযোগে ফের তারা সুর চড়াতে পারবে। এছাড়া বিধানসভায় প্রস্তাব আনা মানে সেটা সাংবিধানিক রেকর্ড হিসেবে থাকবে। বাংলা ভাগ ইস্যুতে তৃণমূল সরকারের অবস্থানও স্পষ্ট হবে, যা রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ। নিউজ 18 বাংলা। রাজনৈতিক কৌশল আরো একটি, তা হলো মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোট মিটতেই আবার জেলা সফর শুরু করছেন। কোন জেলায় প্রথম যাবেন দেখতে গেলে থাকতে হবে।